আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে ভোটের সুপারিশে একমত বিএনপি, জাতীয় নিরাপত্তায় নয়। পুশিন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের, বিএনপি ক্ষমতায় গেলেও বিচার চলবে। নাজুক অর্থনীতি স্থিতিশীল করার বাজেট, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, সরকারি ক্রয় নীতিমালা স্বচ্ছতায় জোর। ঈদযাত্রায় ডাকাতি ঠেকাতে বাস যাত্রীদের ছবি তোলার নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টা, সন্ত্রাসী ধরতে অভিযানে র্যাব। স্বাগত বিরতির রাত 9টায় বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সংবিধানের 70 অনুচ্ছেদ, অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ব্যতীত দলের সদস্যরা সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এমন সুপারিশে বিএনপি একমত। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দলের সদস্যরা বিপক্ষে ভোট দিতে পারবেন না এমন ধারা যুক্ত করতে বলেছে বিএনপি। কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় শুরু হয় আলোচনা। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত সহ 30টি দল। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ নিয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠায় চেষ্টা করছে কমিশন। কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে আরও আলাপ আলোচনা প্রয়োজন। এর ধারাবাহিকতায় জুলাইয়ের মধ্যে একটি নাগরিক সনদ প্রণয়ন করা হবে। সম্মতির ভিত্তিতেই চাই, এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা সেটাতে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, নিজের দলের বিরুদ্ধেও। সেই বিষয়টা আছে। আজকের আলোচনায় মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে 2টা বিষয়ে একমত। রাজনৈতিক দলে ঐকমত্য ছাড়া সংবিধানে পরিবর্তন আনা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীতে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। শত বছরের পুরনো ফৌজদারি কার্যবিধি সংশোধনের খসড়ার উপর মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ফৌজদারি আইনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন আইন বিশেষজ্ঞরা, পরামর্শ দেন প্রাসঙ্গিক কিছু ধারা পরিবর্তনের। পিআরবি, পুলিশ অ্যাক্ট, প্রিজনার্স অ্যাক্ট, প্রিজনস অ্যাক্ট এবং জেল কোড, এই কয়েকটা জিনিসকে সিআরপিসির সাথে সমন্বিত করে কলোনিয়াল আমলের যে সমস্ত জিনিস মানুষকে কষ্ট দেয় জেলখানায়, এই যে কন্ডেম সেল বলেন বা অন্যান্য যে বিষয়গুলো, এই বিষয়টাকে একসাথে যদি অ্যাড্রেস করা হয়, এই যে সরকার একটা বিশাল দায়িত্ব নিয়েছে, আমরা সংস্কারের কথা যেটা বলছি, সেই কাজটা কিন্তু একবারেই হয়ে যাবে। আলোচনা শেষে চলমান সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। বলেন, বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে। কিন্তু যেই সমস্ত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন, প্রধানত সংবিধান পরিবর্তন বিষয়ক, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ওয়েট করছি। জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংবিধান পরিবর্তনের মতো সিদ্ধান্তে যাবে না অন্তর্বর্তী সরকার, এমনটাও জানান আসিফ নজরুল। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে সেটা আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে, আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট মাস বললাম, ঠিক আছে। আর আপনার জুলাই সনদের ভিত্তিতে যেটা হবে সেটা আপনার আমি ঠিক শিওর না কতদিন সময় লাগবে। আইন উপদেষ্টা বলেন, এই সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন কিছু সংস্কার আনতে চায় যাতে আগামীতে কেউ স্বৈরশাসক হয়ে উঠতে না পারে। পুলিশের তদন্ত শুধু পুলিশ করবে না, অন্য কেউ করবে, ইন্ডিপেন্ডেন্ট বডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পুশিন বন্ধে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছে। সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও জানান তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে ভারত সরকারকে ফের চিঠি দেওয়া হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে গত ডিসেম্বরে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ, কিন্তু 5 মাসেও কোনো উত্তর দেয়নি দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজন হলে আবারও তাগাদা দেওয়া হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আমরা এখনো দেইনি, এটুকু আমি বলতে পারি। আরেকটি পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। গেল 1 মাসে সীমান্ত দিয়ে প্রায় 2000 মানুষকে পুশিন করেছে ভারত। এ নিয়ে উপদেষ্টা বলেন, পেশির জোর নয়, কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে সুরাহা চায় ঢাকা। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। এ সময় তিনি আরও জানান, 8 জুন দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানান সালাউদ্দিন আহমেদ। ন্যায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে বিচার কাজ অব্যাহত রাখবে বিএনপি। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এর 61 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে সেখানকার পুলিশ। বিএনপির এই নেতাকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। পরে 2018 সালে খালাস পান সালাউদ্দিন। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। 2015 সাল থেকে ভারতে অবস্থানরত সালাউদ্দিনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন বিএনপির এই নেতা। এর 9 মাস পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দায়ের করলেন তিনি। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক সহ 7 জনকে আসামি করা হয়েছে। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম। এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করলে ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম, 709 জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো। পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। এগুলো কন্টিনিউ করতে হবে। এর আগে জানুয়ারিতে নেতাকর্মীদের গুম খুনের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার পক্ষে নয় জামায়াতে ইসলামী, তবে ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনের চেয়ারের মর্যাদা রক্ষারও আহ্বান জানান তিনি। বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সংবাদ সম্মেলন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে দেশ থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দেন জামায়াতের আমির।
বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবে বলে আশাবাদী জামায়াতের আমির। তবে পক্ষপাত দেখলে চুপ থাকবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। একটা দেশ পেয়েছিলাম। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধ্যাদেশ বাতিলে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা মঙ্গলবার স্মারকলিপি দিতে গেলে একথা জানান উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কমিটির সুপারিশ পর্যালোচনা করা হবে। নতুন অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 15 জুনের মধ্যে দাবি মানা না হলে শুধু কর্মবিরতি নয়, অবস্থান কর্মসূচিও দেয়া হবে। একই সাথে সারা দেশের ডিসি অফিস, বিভাগীয় কার্যালয় সহ সব জায়গায় এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা তো চাকরি করছেন, ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কমিটিটা শুনব। উচ্চ প্রবৃদ্ধি থেকে বেরিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাজেটকে বাস্তবায়নযোগ্য মনে করছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সরকারের ঋণের দুষ্ট চক্র ভাঙা, প্রকল্পের জঞ্জাল পরিষ্কারে জোর দিচ্ছে সরকার। ব্যাংক খাতে বড় অঙ্কের খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতির চাপে নাকাল সাধারণ মানুষ, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভঙ্গুর অবস্থা। নীতি নির্ধারকরা বলছেন, 5 আগস্টের পর এমন অবস্থায় দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেখান থেকে ঘুরে দাঁড়ানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয়ে সীমাবদ্ধতা আছে, হঠাৎ করেই কাঠামোগত বড় পরিবর্তন সম্ভব নয়। তাই নীতির ধারাবাহিকতা রয়েছে প্রস্তাবিত বাজেটে। আমাদের মূল একটা লক্ষ্য ছিল যে বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয় এবং একটু প্র্যাগমেটিক হয়। এই বিরাট একটা শপিং লিস্ট, কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। এ সময় পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে পরিকল্পনার দুর্বলতা ছিল। পায়রা সমুদ্র বন্দর, BRT সহ বেশ কিছু প্রকল্পের সুফল মিলছে না। তাই প্রকল্পের অপচয়, দুর্নীতি ঠেকাতে বাড়ানো হয়েছে তৎপরতা। আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহি বাড়াতে নীতিমালায় সংশোধন হয়েছে। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কর্মসূচির রূপরেখার প্রতিফলন ঘটবে আগামী বাজেটে। এই বাজেটকে কিভাবে সংজ্ঞায়িত? হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য তৈরি করবে, যা জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এই উদ্যোগ
সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রস্তাবটি বাজেট থেকে প্রত্যাহারের দাবি জানায় সিপিডি। জানায় বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি। কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ 2025 সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করে সরকার। মঙ্গলবার সকালে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটা নিয়ে আপনারা কেন বললেন না? এ সময় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজের লক্ষ্যেই জুলাই অভ্যুত্থান, কিন্তু বাজেটে ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার সুযোগ রাখায় বৈষম্য তৈরি হবে। যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে, তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে। আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এবং আরেকটা বিষয়, এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। সিপিডির সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বাজেটটাই তো এনবিআর সংস্কার, সেখানে একটা বড়ভাবে আসার কথা ছিল, সাকসেসফুলি তারা সেটা করতে পারেন নাই। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। এই সরকারের কাছে যতটা সৎ মনোভাব নিয়ে বাজেট আশা করা হয়েছিল সেটি পূরণ না হওয়ারও আক্ষেপ তার। থেকে যদি মাত্র 25,000 টাকা বিদ্যুতে কমিয়ে গ্যাস উত্তোলনে বরাদ্দ রাখাকে ভালো উদ্যোগ বলছে সিপিডি। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোরও পরামর্শ তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রী বেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এদিকে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ধরতে পরিকল্পিত অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাব। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে যাত্রী হয়রানি ঠেকাতে তৎপর আছে র্যাব। এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে ঈদুল আজহাকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই, তবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। এছাড়া অনলাইনে গরুর হাট নিয়ে প্রতারণা, নগরীতে চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে র্যাবের অনলাইন সার্ভিলেন্স টিম কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে রংচঙে সাজিয়ে চলাচল অযোগ্য যানবাহন রাস্তায় নামালেই ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিনবাজার থেকে আর তারা কোনো যাত্রী নিবে না, তা আমিনবাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দিবে। এবারের ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সম্মত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কোরবানির পশুর হাটের খবর। ট্রাক ভর্তি কোরবানির পশু ঢুকছে রাজধানীর পশুর হাটে। আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিক্রি, তবে এখনও পুরোদমে শুরু হয়নি বেচা বিক্রি। সে সময়ে হাটের ভিড় এড়াতে আগেভাগেই পশু কিনছেন অনেকেই। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এরই মধ্যে নির্ধারিত হাটের সীমানা ছাড়িয়ে রাখা হয়েছে কোরবানির পশু। এখনও বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা।
অন্যান্য হাটগুলোতেও কোরবানির পশুর আশানুরূপ সরবরাহ রয়েছে। ঈদের বাকি 4 দিন ক্রেতারা হাটে আসতে শুরু করলেও বিক্রি কম। এখন অনেকে বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন, অনেকে আবার শেষ সময়ের ভিড় এড়াতে গরু আগেভাগেই কিনে ফেলছেন। 3টে গরু নিলে একটা গরু দিচ্ছি, বেচেছি, আর 2টা আছে, 2টা এডে বেচছি 1,51,000। এ নিয়ে এনে হাসিল ঘরে হাসিল করতে আইছি। খোঁজখবর নিচ্ছিলাম, দেখলাম যে মনে ধরলো, কমের মধ্যে পাইলাম, কিনে নিলাম। ব্যবসায়ীরা বলছেন গত বছরের চেয়ে বাড়েনি কোরবানির পশুর দাম, সামান্য লাভে পশু বিক্রি করতে হচ্ছে তাদের। মোটামুটি 15টা গরু নিয়েছি, 3টা বিক্রি হয়েছে, 300 করে বিক্রি করছি। একটা করছি 300, একটা করছি 315, আর 12টা আছে। আমি গত বছরের চাই বছরে ভালো, আল্লাহ দিলে আমরা যেটা বাজারে যা পাইছি, আমি 7,40,000 টাকার গরু 3টা গরু বিক্রি করেছি। আমি 8টা গরু নিয়ে এসেছিলাম, 4টা বিক্রি করেছি। মোটামুটি যান বাঁচা গেছি, এই বছরের গতি হিসাবে ভালো আর কি। মূল বিক্রি শুরু হবে ঈদের 2 দিন আগে। বছর মনে হয় যে একটু গরুর দামটা একটু ঢিলই আছে এখন পর্যন্ত। কালকে পশু বাজার কি হয় বলা যাচ্ছে না, তো এখনো তো মানুষ এত কয়টা আসে নাই। কাস্টমারে আগে বহুত আসে খালি দেখে থিয়ে চলে যায়, ওরা দাম বলে না সহজে। মানে একটা গরুর দাম যদি 4 লাখ হয়, বলে 3 লাখ। পছন্দ হয়েছিল, কথা হচ্ছে। তবে যেটা হচ্ছে কি, একটা যদি গ্যাপটা যদি ওনাদের সাথে আমাদের কম থাকতো তাহলে নেওয়াটা সহজ হতো। ওনারা আসলে কি অনেক বেশি একটা দাম চেয়ে বসেন। এদিকে ক্রেতা বিক্রেতাদের আর্থিক নিরাপত্তায় হাটে রাখা হয়েছে ব্যাংকিং সুবিধা। অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টদারেরা আসলে আমাদের যারা ব্যাপারী আছে বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের এই যে গরু বিক্রির টাকাটা, এটা আমরা এখানে ডিপোজিট নিব। তার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, সেই অ্যাকাউন্টে আমরা ইনস্ট্যান্ট পাঠিয়ে দেব এবং উনি মেসেজ পেয়ে যাবেন। উনি নিশ্চিত থাকবেন ওনার টাকাটা ওনার খাতে ক্যারি করতে হবে না। এবছর ঢাকার 2 সিটিতে 16 হাটে কোরবানির পশু বিক্রি হবে। বেচা বিক্রি চলবে 7 জুন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবিলম্বে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথের ব্যবস্থা না নিলে ভোটারদের নিয়ে নিজেই চেয়ারে বসার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে নগর ভবনে অবস্থান কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন। বলেন, বহিরাগত উপদেষ্টা বা প্রশাসকদের নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। তার দাবি, শপথকে কেন্দ্র করে টালবাহানায় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেন ইশরাক। তার শপথের দাবিতে নগর ভবনের মূল ফটকে 15 মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে এখনও বন্ধ রয়েছে সব ধরনের সেবা। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।